ম্যাডাম তো দেখি ছাত্রীদের থেকেও খারাপ। আসার পর থেকে তাকিয়ে আছে, যতবার না বইয়ের দিকে তাকাচ্ছে তার থেকে বেশি আমার দিকে তাকিয়ে আছে। মাওলা তুমি কোথায়? আমারে উঠাই নাও, আর কারো ক্রাশ হতে চাই না। ক্লাস শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখে আন্টি বসে আছে। আন্টি, এখনো খাওয়া হয়নি আপনার? তোমার জন্য বসে আছি বাবা। আমার জন্য কেন বসে আছেন? আমি তো এই বাড়ির একজন কর্মচারী। তুমি এই বাড়ির কর্মচারী না, একজন সদস্য। নিজেকে কর্মচারী মনে করবে না। বাদ দেন এসব। এটা বলুন, আমাকে কার বডিগার্ড রাখা হয়েছে? দুজনের। দুজনের মানে? জুলি, কানন, দুজনের জন্যই রাখা হয়েছে। ও আচ্ছা। এক সপ্তাহ অনেক কষ্টে কাটালাম। ক্লাসে বসে গার্ড দেওয়া মনে হয় আর সম্ভব না। মায়াগুলোর জ্বালায় জীবনটা পুরো বাস হইয়া গেল। তাই কয়েকটা ছেলেকে ক্লাসের ভিতরে কি হচ্ছে জানার জন্য ঠিক করলাম। ওরা ক্লাসে ম্যাডামের কোনো বিপদ হলে আমাকে তা জানিয়ে দিবে। এভাবে চলছে আমার কাজ। আর কানন মেয়েটা প্রতিদিন বিরক্ত করে আমাকে। 1 মাস পর সন্ধ্যায় রুম থেকে বের হওয়ার সাথে সাথে আন্টি এসে সামনে দাঁড়ালো। আন্টিকে কেমন যেন দেখাচ্ছে। আন্টি, কি হয়েছে? বাবা, তুমি ব্যাগটা গুছিয়ে নাও। কেন ব্যাগ গোছাবো বলেন আন্টি? আজকে রাতে কানন আর জুলি ওদের বন্ধুদের সাথে কোথায় যেন বেড়াতে যাবে। কয়েকটা দিন ওখানে থাকবে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। অনেকবার বারণ করছি, কেউ শুনতে চায় না। ওরা যাবেই যাবে। জানি না কোথায় কি বিপদ লুকিয়ে আছে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। আমি আছি তো আন্টি, আপনি টেনশন করবেন না। আমি ওনাদেরকে দেখে রাখবো। তাহলে তুমি রেডি হয়ে নাও। হুম। অনেকদিন হলো কোথাও যাই না, একটু ঘুরে আসাও যাবে। ম্যাডাম আর কানুনকে নিয়ে রওনা দিলাম। বাড়ির বাইরে বাস এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র মাইয়াগুলো রোমিও যাবে আমাদের সাথে বলে চিৎকার দিয়ে উঠলো। বাসে 3টা ছেলে আছে আর সবগুলো মেয়ে। ছেলেগুলোর সাথে গিয়ে বসলাম, কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। পুরো বাসের সবাই ঘুমাচ্ছে। সকালে চোখ খুলে দেখি অপরূপ এক দৃশ্য। অসাধারণ একটা জায়গায় এসে পড়ছি। সকালে সূর্যের আলো মুখে এসে পড়ছে। এখনো কেউ উঠে নাই, সবাই ঘুমাচ্ছে। অসাধারণ দৃশ্যটা দেখে আর বাসে বসে থাকতে পারলাম না, তাই দরজা খুলে নিচে নেমে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর। চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে যখন লেকের পাড়ে এসে বসেছি, তখনই মনে পড়লো এটা তো মহামায়া লেক। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে গাড়ি নিয়ে আসতে। একটা বোট ভাড়া করে ঝর্ণা দেখতে গেলাম লেকের পূর্ব পাড়ে। প্রায় 3 ঘন্টা বোর্ডে করে ঝর্ণায় পৌঁছালাম। তার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তারপর সেখান থেকে লাফ দিলাম লেকের পানিতে। কিছুক্ষণ সাঁতার কেটে আবার বোর্ডে উঠলাম। 11টা 30-এ আগের জায়গায় দাঁড়ালো। আমি নেমে ওর ভাড়া দিয়ে বাসের দিকে রওনা দিলাম। সবাই বাইরে বসে আছে বাসের সামনে। ছেলে 3টা বাসের উপরে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর ম্যাডাম আমাকে দেখে রাগি চোখে তাকিয়ে আছে। আর সবাই এসে আমাকে ঘিরে ধরলো। এই, তুই কোথায় গেছিলি? এখন কয়টা বাজে খবর আছে? ম্যাডাম, এটা আমার এলাকার মধ্যেই পড়ে। আমি এখানে আগে আরো এসেছি, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি যে ভিজে আসছিস? ঝর্ণায় গিয়েছি, লেগে সাঁতার কাটছি। ঝর্ণাও আছে এখানে? অসাধারণ একটা জায়গা ম্যাডাম এটা। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। সবাই অনেক আনন্দ করলো। আমার খবর করে ছাড়লো মাইয়াগুলো। একটা এদিকে টানে আর একটা ওইদিকে টানে, শুধু সেলফি আর সেলফি। এই বলে সেলফি তুলবো, ও বলে সেলফি তুলবো। আমার জীবনটা শেষ করে দিবে এই মাইয়াগুলো। দুপুরে আমার পরিচিত একটা হোটেল থেকে খাবার এনে দুপুরে খেলাম সবাই মিলে। একটা জিনিস খারাপ লাগলো, সবাই অসাধারণ কাপড় পরে এসেছে আর ম্যাডাম জিন্স আর শার্ট পরে এসেছে, তাই খারাপ লাগলো। সন্ধ্যায় সবাই তাঁবু কাটানোর জন্য আলোচনা করছে। ম্যাডাম, এখানে রাতে থাকা যাবে না, ফিরে যেতে হবে। কেন, কি হয়েছে? এই জায়গাটা দিনে যতটা সুন্দর, রাতে ততটা ভয়ঙ্কর। আমরা এত মানুষ, কোনো কিছু হবে না। আপনাদের যদি থাকতে মন চায় তাহলে আপনারা থাকতে পারেন, আমি থাকবো না। তুই এখানে থাকবি, কোথাও যেতে পারবি না। এখানে থাকা সম্ভব না, আমি থাকবো না, ব্যাস। কোথায় যাবি? আমি আমার বাড়িতে চলে যাব। তুই আমার বডিগার্ড, আমি যা বলবো তাই করবি। আমি এক্ষুনি আন্টির সাথে কথা বলবো। আন্টি যা বলবে তা করব। হ্যালো আন্টি। কি হয়েছে বাবা? আন্টি, এখানে থাকার কোনো জায়গা নেই। ম্যাডাম বলছে এখানে তাঁবু খাটাতে, কিন্তু জায়গাটা খুব খারাপ। সন্ধ্যার পর একটা মানুষের চিহ্ন থাকে না। এখন কি করব? আমি পারবো না এখানে থাকতে। তুমি কি জায়গাটা চিনো? হুম, আমাদের এখানে জায়গাটা। তুমি মোবাইল দাও জুলিকে। হুম, মাথা খারাপ নাকি? জীবনেও তো থাকবো না এখানে রাতে। এই জায়গায় যে থেকেছে রাতে সেই মরেছে। আমি বাবা এসবের মধ্যে নাই, এখনো বিয়ে করি নাই। বিয়ের আগে আমি পরলোক গমন করতে চাই না। কত স্বপ্ন ছিল, একটা বিয়ে করব, একটা ফুটবল টিমের বাবা হব। হে খোদা, আমি উপরে যেতে চাই না, আমি বাড়ি যাব। ওই, কি বিড়বিড় করছিস? আমি মরতে চাই না, আমারই নিও না খোদা। ওই, উল্টাপাল্টা কি বলিস? না ম্যাডাম, কিছু না। কথা বল। হ্যালো যমরাজ। রোমিও, কি হয়েছে বাবা? আমি তোমার আন্টি বলতেছি।
ও আন্টি বলেন। তুমি সবাইকে নিয়ে চলে আসো। ধন্যবাদ আন্টি, আমি সবাইকে নিয়ে আসতেছি। সাবধানে এসো। ওই ড্রাইভার ভাই, তাড়াতাড়ি বাস চালু করো। নিজে বাসলে আম্মুর নাম থুক্কু, বাপের নাম। অবশেষে বাড়িতে এসে ঢুকলাম, সবাই বসে আছে। আন্টি প্রশ্নের উপর প্রশ্ন করছে, প্রশ্নের ভিতরে প্রশ্ন, প্রশ্নের বাইরে প্রশ্ন করেই যাচ্ছে। আন্টি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, ঘুমাবো। সেই একটা ঘুম দিলাম। সকালে উঠে প্রতিদিনের কাজ শেষ করে বাড়িতে আসার সাথে সাথে আন্টি আবার শুরু করলো। রোমিও, বাবা ওখানে কি হয়েছে? কিছু হয়নি আন্টি। তাহলে ফিরে আসলে কেন? আন্টি জায়গাটা ভয়ঙ্কর। রাতে যে সেখানে থাকতে চাইছে, পরদিন তাকে আর পাওয়া যায়নি। দিনে জায়গাটা যতটা সুন্দর, রাতে ততটা ভয়ঙ্কর। এত জলদি ভয়ঙ্কর হয়? তাহলে তুমি যে পানিতে সাঁতার কাটলে কেন? আবার কোথায় ঝর্ণা ছিল সেখানেও গিয়েছো? আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পানিতে নামার পর। কেন? ওই লেকের পানিতে যারা সাঁতার কাটতে নামছে তাদের অনেককে আর পাওয়া যায়নি, পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পর পর লাশগুলো ভেসে উঠতো, কিন্তু মানুষগুলোকে ডুবুরিরাও খুঁজে পাইনি। তাহলে তুই নামতে গেলি কেন ওই লেকের পানিতে? লোভ সামলাতে পারি নাই সাঁতার কাটার, তাই নেমে পড়েছিলাম। ও ছিল বলে আজকে তোরা সবাই বেঁচে গেলি, না হলে তো আর খুঁজেই পেতাম না তোদের। ম্যাডাম গাড়ি বের করবো, ভার্সিটিতে যাবেন? না, আজকে কোথাও যাবে না কেউ। ঠিক আছে আন্টি। 2 দিন পর সকালে ব্যায়াম করে রুমে ঢুকে দেখি কানন বসে আছে। এই মাইয়া এখানে কেন? কি চাই আপনার? তোমাকে চাই রোমিও। আমি আমার কারো হতে পারবো না। তোমাকেই যে আমার হতে হবে। মাথা খারাপ করবেন না, জানতো। রিলেশন শুরু হওয়ার আগে জান বলে ডাকছো? এত বেশি বুঝেন কেন? আপনাকে যেতে বলছে এখান থেকে। আমি যাব না। কি করবা? বাইরে যাবেন নাকি আপনার আম্মুকে ডাকবো? ডাকো। আপনার আম্মুকে কি বলে ডাকবো বলেন তো? আমি তো জানি না। জানো না কেন? বিয়ে করি নাই তো, তাই সম্পর্কের প্যাচগুলো বুঝি না। বিয়ে করে ফেলো। বিয়ের কথা পরে আসবে, আগে বলেন আপনার আম্মুকে কি বলে ডাকবো? শাশুড়ি মা বলে ডাকবে। তাহলে ডাকি। শাশুড়ি মা। আরে আরে, কি করো? আন্টি বলে ডাকবা। এবার বাইরে যান, আমি ফ্রেশ হব। ভার্সিটি যাবেন না? যাবো তো। তাহলে গিয়ে রেডি হয়ে নিন, আমিও রেডি হয়ে নেই। আমি এখানে থাকবো। আরে আপনি যাবেন নাকি আন্টিকে ডাকবো? ডাকো, দেখি পারো কিনা। আন্টি। কেউ সাড়া দেয় নাই তো। না। দিবেও না। কেন? সবাই তো উপরে। কি হয়েছে রোমিও? আন্টি ওনাকে নিয়ে যান, আমাকে রেডি হতে দিচ্ছে না। সব সময় এমন করে, ওনার নির্যাতন সহ্য করতে পারছি না। ওই কানন, বের হও বলছি, দেখে নিব তোমারে। আন্টি উনি যদি আবার কোনো ফাইজলামি করে তাহলে কিন্তু আমি ওনার বডিগার্ড থাকতে পারবো না। ও যদি আবার এমন করে তাহলে ওর পড়ালেখা বন্ধ করে দিব। আন্টি এত কিছু করতে হবে না, আমি দেখবো। হুম। নাস্তা শেষ করে গাড়ির দরজা খুলে দিয়ে বসে আছি। ম্যাডাম আর কানন আসলে ভার্সিটির পথে রওনা দিব। প্রায় 10 মিনিট পর আসলো দুজনে। ম্যাডাম পিছনে উঠে বসে পড়লো, আর কানন ফৈন্নিটা আমার সাথে সামনে বসছে। আপনি এখানে কেন? পিছনে যান। যাব না। কি করবা? কি করব মানে? আমার ম্যাডাম বসছে পিছনে, আর আপনার সাহস কি করে হয় আমার সাথে বসার? ওই চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলবা না। আজ থেকে আমি এইখানে বসবো। তাহলে আমি গাড়ি চালাবো না, ড্রাইভার গাড়ি চালাবে, আর আমি আপনি যে সিটে বসছেন ওইটাতে বসবো। তোমার ভাব বেশি, তাই না? এত সুন্দরী একটা মেয়ে পাশে বসলে ছেলেরা হিরো হয়ে যায়, আর তুমি ভাব দেখাচ্ছ। আপনি সুন্দর? কে বলছে? আপনাকে মনে হয় কোনো অন্ধ ব্যক্তি সুন্দর বলছে। এই বান্দর পোলা, কথা ঠিক করে বলো। যাক বাচ্চা গেল। পিছনের সিটে গিয়ে বসছে। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতে হাসতে সিটে শুয়ে পড়ছে। আমি গাড়িটা স্টার্ট করলাম। জানি কানন আমাকে ভালোবাসতে শুরু করছে। যে সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। তাই বাদ সবকিছু ক্লাসরুমে গিয়ে বসছি আমার সিটে, যেটা আমার জন্য রাখা হয়েছে। ঠিক তখনই গুলু চার চোখটা এসে শুরু করলো। এই, তুমি অন্য মেয়েদের দিকে তাকাও কেন? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে? জানো, তোমাকে দেখার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি। প্রথম যেদিন তোমাকে দেখছি সেদিন তো গাছের সাথে ধাক্কাও খেলাম। জানো, প্রথমে একটু ব্যথা লাগলো, যখন দেখলাম সবাই হাসছে, তুমি হাসছো না, তখন আমার সব ব্যথা কোথায় যেন চলে গেল। এই, হা করে আছো কেন? তারপর কি হলো? তারপর আর কিছু নাই, তুমি শুধু আমার। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো রোমিও। আমিও অপেক্ষা করতে পারবো, শুধু তুই না।
আমি তোমার জন্য মরতেও রাজি রোমিও। শালার কপাল, এই মাইয়াগুলো আমারে জ্বালিয়ে মারবে দেখছি। দুই একজনের নাম জানি, আর কারো নামটাও জানি না। সবাই প্রপোজ করতেছে, শুধু ম্যাডাম ছাড়া। ওই সবাই দূরে গিয়ে মর। ও আমার বডিগার্ড। বডিগার্ড মানে বুঝিস তো, ও আমার পুরো বডি সুরক্ষিত রাখবে, তাই ও শুধুই আমার। শুরু হলো আমারে নিয়ে টানাটানি। কোথায় যাব আমি? ইয়া মাবুদ, এই মাইয়াগুলোর বিয়ে হয় না কেন? কানা বোবা যে কারোর সাথে ওদের বিয়ে দিয়ে দাও, তবুও আমার মুক্তি দাও খোদা। এই ভাই, আপনাদের ক্লাসের মাইয়াগুলো এত লুইচ্ছা কেন? সবাই একটা ছেলের পিছনে পড়ে আছে, কিছু বলতে পারছেন না আপনারা? আমি চলে যাচ্ছি, আপনারা সামলান এদেরকে। বাপরে বাপ, অসহ্য। ক্লাস থেকে বের হয়ে গাড়িতে বসলাম, এটা সেটা করে সময় কাটিয়ে দিলাম। ক্লাস শেষে বাড়িতে আসলাম, আঙ্কেল এসেছে। যাক, একটু বসে কথা বলা যাবে। কেমন আছো রোমিও? জি স্যার, ভালো। স্যার বলবা না, আঙ্কেল বলবা। আমি আপনার এখানে কাজ করি, আপনি আমার স্যার। তুমি আমার ছেলের মতো, তুমি আঙ্কেল বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার সময় কেমন কাটছে? প্যারাময় জীবন কাটাচ্ছি। কিছু বললা? না আঙ্কেল, কিছু বলি নাই। যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। ফ্রেশ হয়ে খেতে গেলাম, সবাই বসে আছে, একটা চেয়ার খালি আছে, তাও ম্যাডামের পাশে। না, ওটাতে বসা যাবে না, এমনিতেই রেগে আছে আমাকে এখানে দেখে। আবার যদি পাশে বসি তাহলে তো খবর আছে। রোমিও দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে রোমিও ভাই বসো, আমরা সবাই বসে আছি তো। না, আমি এখানে ঠিক আছি। রোমিও বসবে কি করে? জুলি তো একটাই বসছে, আরেকটাতে পা দিয়ে আছে। আন্টি, আমি এখানে ঠিক আছি তো? না, কিছু ঠিক নেই, তুমি এখানে বসবে। জুলি, পা নামিয়ে বসো। আন্টি, আমি এখানে বসবো না। তাছাড়া আমি একজন কর্মচারী, আমাকে মালিকদের সাথে বসে খাওয়া মানায় না। আমি আমার রুমে খাবো। বেশি কথা বলবা না, যেটা বলছি সেটা করো। জুলির পাশে বসো। আর শোনো, তুমি এ বাড়ির কর্মচারী না, আর যেন না শুনি এমন কথা। যাক, পা নামালো। রোমিও, আমি আবার চলে যাবো এখন, জুলির খেয়াল রেখো। আঙ্কেল, আমি আছি তো, আমি সব সামলে নিব। তুমি আসো বলে তো এখন আমি নিশ্চিন্ত। খাওয়া শেষ করা পর্যন্ত রাক্ষসীর মতো তাকিয়েছিল, মনে হচ্ছে আমাকে একা পেলে মশলা না মাখিয়ে খেয়ে ফেলবে। ম্যাডামের তাকানো দেখে বুঝতে পারছি আমার কপালে খারাপই আছে। খেয়ে সোজা বিছানায় দিলাম লম্বা করে ছোট একটা ঘুম। কতক্ষণ ঘুমাইছি জানি না। ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ছাদ ফুটো হয়ে গেল নাকি? তাকিয়ে দেখি ম্যাডাম। না ম্যাডাম আমার রুমে কেন আসবে? স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখি, না না, এটা স্বপ্ন না, সত্যি। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। হাতে বালতি কেন? তাহলে কি ম্যাডাম পানি ঢেলে দিল আমার গায়ে? কিন্তু কেন এমনটা করলো? আবুলের মতো তাকিয়ে আছিস কেন? কি করব ম্যাডাম? আমি শপিং করতে যাব। তো আমি কি করব? কি করবি মানে? তোরে কেন রাখা হয়েছে জানিস না? সরি ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে আসছি, 2 মিনিট সময় দেন। 2 মিনিট থেকে 1 সেকেন্ড লেট করলে দেখবি তোরে কি করি। শালার কি কপাল, ঘুমানোর অপরাধেও থাপ্পড় খাচ্ছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। রুম থেকে বের হয়ে দেখি ম্যাডাম সোফায় বসে আছে। ম্যাডাম চলুন। 12 সেকেন্ড লেট করে এসেছিস। সরি ম্যাডাম, 12 সেকেন্ড লেট করায় 12টা থাপ্পড় খেতে হলো। হয়তো দুপুরে ওনার পাশে বসে খেয়েছি বলে ভালোই শাস্তি দিচ্ছে। কোনোদিন ভুলেও আর টেবিলে বসে খাবো না। 4:30টায় বের হয়েছি আর এখন বাজে 7টা। ম্যাডামের পিছন পিছন হাঁটতেছি, একবার এ দোকানে আরেকবার ওই দোকানে ঢুকতেছে। এখনো একটা কিছুই নিল না। কেউ একজনকে দেখলাম, কে হতে পারে? এই তো আবার দেখলাম লুকিয়ে গেছে ওই দাঁড়িয়ে থাকা পুতুলের পাশে। ওকে ধরতে গিয়ে পিছনে তাকিয়ে দেখি ম্যাডামকে মারতে আসছে। পিছন থেকে ছুরি নিয়ে কোনো মতে দৌড়ে গিয়ে ম্যাডামকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে নিলাম। কোপটা আমার ডান হাতে লাগলো। সে অবস্থায় ম্যাডামকে নিয়ে দৌড়াচ্ছি। শপিং মলের অনেক ভিতরে চলে গিয়েছিল, তাই গাড়ির কাছে যেতে সময় লাগছে। বাম হাতে ম্যাডামকে শক্ত করে ধরে রেখে দৌড়াচ্ছি। ম্যাডাম চিৎকার করে উঠছে, তাকিয়ে দেখি ম্যাডামকে ছুরি মেরে দিচ্ছে। টেনে সামনে নিয়ে আসলাম, ছুরিটা আমার বাম হাতে ঢুকে গেছে। সামনে মানুষের ভিড়ে যেতে একটু কষ্ট হচ্ছিল। তখন পিছন থেকে একটা কোপ খেলাম, আর একটু এগিয়ে যাওয়ার পর ম্যাডাম পড়ে গেল। টেনে তুলে দেখি দাঁড়াতে পারছে না, তাই কোলে তুলে নিয়ে দৌড় শুরু করলাম। একটু দৌড়ানোর পর আর পারছি না কোলে তুলে রাখতে, তাই পিঠে নিয়ে দিলাম দৌড়। কোনো মতে গাড়ির দরজা খুলে ম্যাডামকে ঢুকিয়ে দিলাম। তখন খেয়াল করলাম ম্যাডামের দিকে। ম্যাডাম আজকে কালো জিন্সের সাথে সাদা একটা শার্ট পরছিল। শার্টটা পুরো লাল হয়ে গেছে রক্তে। তাহলে কি আমি ম্যাডামকে রক্ষা করতে পারলাম না? গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়িটা চালাতে খুব কষ্ট হচ্ছে, হাতে ব্যথা করছে, রক্ত ঝরে সবকিছু লাল হয়ে যাচ্ছে। অবশেষে বাড়িতে ঢুকলাম, গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দিলাম ম্যাডামকে। ম্যাডাম নেমে আসতে পারছে না,
কোলে নিয়ে নিলাম ম্যাডামকে। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে আমাদের দুজনের গায়ে রক্ত দেখে কেঁদে দিছে। আন্টির কান্না শুনে কানন, হাসিব, আন্টি ও বাড়ির অন্য কর্মচারীরা ছুটে এসেছে। ম্যাডামকে সোফায় বসিয়ে দিলাম। আন্টি শুধু প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, কে করেছে ইত্যাদি। আরো আমার কোনো খবর নেই। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। একটা কথা শুধু মাথায় ঘুরছে, তখন আমি কিসের বডিগার্ড হলাম? আমি আমার ম্যাডামকে রক্ষা করতে পারি নাই। আমি কি করছি এটা? হঠাৎ করে আমি নিচে পড়ে যাই, আর কোনো কিছু মনে নাই আমার। কখন জ্ঞান ফিরলো জানি না। জ্ঞান ফেরার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত দুইটা নাড়াতে পারছি না একটুও। এই তো জ্ঞান ফিরেছে, আমাকে এবার যেতে হবে, রাত তো অনেক হয়েছে। আন্টি ম্যাডাম কোথায়? উনি ঠিক আছে তো? তুমি এখন একটা কথাও বলবা না, আগে সুস্থ হও। আর তোমার ম্যাডামের কিছু হয়নি, ও ঠিক আছে। রোমিও কি হয়েছিল? তুই যা তো, ও কি এখন কথা বলার মতো অবস্থায় আছে? কানন যা তো, ওর জন্য স্যুপ নিয়ে আয়। যাচ্ছি। আন্টি, আম্মু আব্বু কি কিছু জানে? না, এখনো জানাইনি। তোমার আঙ্কেলকেও জানাইনি, তুমি বললে জানাবো। না, জানানোর দরকার নাই। তুমি সুস্থ হও, তারপর জানাবো। না, কোনোদিন জানাবেন না। আচ্ছা ঠিক আছে, জানাবো না। জেঠিমা, স্যুপ নাও। আন্টি ম্যাডাম কেমন আছে? ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম ঠিক আছে তো? আরে বাবা, তোমার ম্যাডাম ঠিক আছে। আমি ম্যাডামের গায়ে রক্ত দেখছি। বলেন ম্যাডামের কি হয়েছে? কিছু হয়নি তো, পায়ে একটু ব্যথা পেয়েছিল। আর এতক্ষণ তো এখানে ছিল জুলি। তোমার জ্ঞান ফেরার আগে ঘুমাতে গেল। এবার স্যুপটা খেয়ে নাও। আমি স্যুপ তো খাই না আন্টি। না খেলে তোমাকে ওষুধ খাওয়াবো কি করে? ওষুধ খাবো না। খাবে না মানে কি? তোমাকে খেতে হবে। আমি স্যুপ খাই না। খাও না তো কি হয়েছে, এখন থেকে খেতে হবে। তাহলে ওকে খাওয়াবো কি করে? জেঠিমা, ও একপাশে মুখ করে শুয়ে আছে, মাথাটা হালকা উঁচু করে খাইয়ে দাও। ঠিক আছে। আমি কিন্তু খাবো না আন্টি। চুপ, বেশি কথা বলবা না। আন্টি ওষুধ খাইয়ে চলে গেল। আমি এক পাশে মুখ করে শুয়ে আছি, ভালো করে ঘুমাতেও পারছি না। চিত হয়ে শুতে গেলে পিঠের সেলাই খুলে যেতে পারে। কখন ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। সকাল সকাল হালকা ব্যথা লাগছে, মনে হচ্ছে কে যেন আমাকে হালকা ধাক্কা দিয়ে এক পাশে করছে, কিন্তু কে করছে সেটাই দেখতে পাচ্ছি না। 9টার দিকে ঘুম ভাঙলো। কানন এসে শুরু করলো বকবক। এই মাইয়ার জন্য শান্তি কোনোদিনও হবে না। একজন মানুষ কিভাবে এত বকবক করতে পারে? ব্রাশ করিয়ে দিয়ে কানন চলে গেল। এখনো ম্যাডামকে একবারও দেখতে পাইনি। ম্যাডামকে একবার দেখলে শান্তি লাগতো। নিজের চোখে যতক্ষণ না দেখবো ম্যাডাম সুস্থ আছে, ততক্ষণ শান্তি পাবো না। রোমিও কেমন আছো? এই তো একটু ভালো আছে। ব্যথা করছে সেলাইতে? ব্যথা তো করছে। তা তো করবে, 3টে কোক খেয়েছো। আচ্ছা কি হয়েছিল বলো তো? ম্যাডাম বলল শপিং করতে যাবে, তাই নিয়ে গেলাম। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ করে হামলা করলো। অনেক কষ্টে পালিয়ে আসছি। এত রাত পর্যন্ত শপিং মলে কি করছিলে? সেটা তো ম্যাডাম জানে। ম্যাডাম কিছু নিচ্ছে না, শুধু ঘুরছে। একটা দোকানে গিয়ে যখন বসছে তখনই হামলা হলো। যা হওয়ার হয়েছে, এবার নাও, নাস্তা করে নাও। আন্টি নিজের হাতে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। 5 দিন পর সেলাই খুলে দেওয়াতে একটু আরাম করে ঘুমাতে পারছি, বসতে পারছি, হাঁটতে পারছি। তবে রুমের বাইরে যেতে দেয় না, কেউ না কেউ এসে বাধা দিয়েই দিবে। তবে এখনো ম্যাডামকে দেখতে পারলাম না। ম্যাডাম কোথায়, কি করছে কিছু জানি না। 18 দিন পর সুস্থ হলাম। সকালে ঘুম থেকে উঠে আস্তে করে দৌড়াচ্ছি, জিম করছি। অনেক কষ্ট হচ্ছে সব করতে, কিন্তু কি করব? এই 18 দিনে জোর করে খাইয়ে খাইয়ে আমার পেট বড় করে দিছে। এত বড় পেট দেখতে খুব খারাপ লাগছে। বাড়িতে এসে ঢুকলাম মাত্র, সাথে সাথে শুরু হলো আন্টির ঝাড়ি। রোমিও, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? আন্টি একটু দৌড়াতে গিয়েছি, আর আমি এখন পুরো সুস্থ আছি। আজ থেকে আমি আবার আমার কাজ করব। তুমি কোথাও যাবে না, আরো কিছুদিন যাক। না আন্টি, আমি আমার কাজ করব আজ থেকে। আমি পুরো সুস্থ। তোমার যা ইচ্ছে তাই করো, আগে নাস্তা করে নাও। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই তো ম্যাডাম আসছে। অনেকদিন পর দেখলাম ম্যাডামকে। যা বাবা, আমি আবার কি করলাম? রাগী চোখে তাকিয়ে আছে কেন সেটাই তো বুঝতেছি না। শালার কপাল, ম্যাডামের রাগী চোখে তাকিয়ে থাকার কারণটা কি বুঝতে পারলাম না। এত কিছু না ভেবে গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা প্রতিদিনের মতো গাছের নিচে রেখে ক্লাসে গিয়ে বসলাম। অনেকদিন পর আসাতে মাইয়াগুলো শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। আমি শুধু ওদের প্রশ্নগুলো শুনেই যাচ্ছি। কতজনের উত্তর দিব, কে কোন প্রশ্ন করছে সেটাই তো মনে করতে পারছি না। ওই সবাই চুপ কর। আমার বাবুটার এত বড় একটা বিপদ গেল, আর তুই আমাকে একটুও জানালি না। তোরে জানিয়ে কি করব? তুই কি ওরে সুস্থ করে দিতে পারবি নাকি? ও না পারলেও আমি পারবো। আমি ওকে আর তোদের বডিগার্ডের কাজ করতে দিব না। ওই চুপ, তোদেরকে আগেও বলছি
ও শুধুই আমার। আর কেউ যদি ডিস্টার্ব করিস তাহলে তোদের খবর আছে, বলে দিলাম। কারণ তুই যে এমন করছিস যে মনে হচ্ছে ও তোর হবু বর, আর যার জন্য এত কিছু করলো সে তো ফিরেও দেখে নাই। সেটা ওর ব্যাপার। এই মাইয়াগুলো প্রতিদিন বিরক্ত করেই চলছে। ওদের জন্য কোথাও শান্তি নাই, যেখানে যাই সেখানেই ওদের জ্বালাতন করে যাচ্ছে। প্রায় 1 মাস পরে ম্যাডাম আর কানন ক্লাসে গেল। আমি বাইরে বসে আছি, ওদের জ্বালায় ক্লাসে থাকতে পারছি না। একদিন ক্লাসে থাকলে একদিন বাইরে থাকতে হয়। গাড়িতে বসেছিলাম, কেন যেন গাড়ি থেকে মাথা বের করে পিছনে তাকালাম, তখনই দেখলাম 2 মাস আগে যে ছেলেদের মারছি ওরা আসছে। ওদের সাথে আরো অনেকে আসছে। গাড়িটা জোরে চালিয়ে সিঁড়ির সামনে নিয়ে গেলাম, দরজা খুলে রেখে তাড়াতাড়ি দৌড়ে একতলায় ম্যাডামদের রুমে গেলাম। সবাই আমাকে দেখে তাকিয়ে আছে, দৌড়ে আসাতে হাঁপাচ্ছি। তাই কি হয়েছে রোমিও, এমন করছো কেন? তাড়াতাড়ি চলেন। আরে কোথাও যাব সেটা তো বলবে। এত সময় হাতে নেই। ম্যাডাম আর কারণের হাত ধরে দৌড় দিলাম। ওদেরকে উপরে আসতে দেখে অন্যদিকে গিয়ে অন্য সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তারপর গাড়িটা চালানো শুরু করলাম। ওরাও গাড়ি নিয়ে তাড়া করলো, কিন্তু ধরতে পারে নাই। তাই এবার আর কোনো বিপদ হলো না। ওরার উপর কেন এত হামলা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কি চাই ওরা, কিছুই তো বুঝলাম না। বাড়িতে এসে দেখে আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার কাজ কাম কেমন চলছে? জি ভালো। ভালোভাবে করো আর নিজের খেয়াল রেখো। আঙ্কেল একটা কথা বলার ছিল। কি বলবা বলো। না আঙ্কেল কিছু না। কে হামলা করে ম্যাডামের উপর সেটা জানতে চাইছিলাম। এটা জানতে চেয়ে যদি পরে কিছুদিন আগে ঘটে যাওয়া বিষয়টা যদি সামনে চলে আসে, থাক বাবা, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের করার কোনো ইচ্ছে নেই। রোমিও কি ভাবছো? কিছু না আঙ্কেল। তোমার 2 হাতে কাটার দাগ কেন? আগে তো কোনোদিন দেখি নাই। আঙ্কেল তেমন কিছু না, পড়ে গিয়ে কেটে গেছে। তুমি কি আমাকে বোকা পাইছো? আমি দেখেছি অনেকটা কেটেছে, এটা পড়ে গিয়ে হয়নি। কি হয়েছে বলো তো? আঙ্কেল কিছু না, ফ্রেশ হয়ে আসি আমি। সত্যি করে বলো কি হয়েছে। আমি বলছি কি হয়েছে। আন্টি প্লিজ। রোমিও চুপ করো, আমাকে আজকে বলতে হবে। আন্টি। কোনো কথা বলবা না রোমিও, আমাকে বলতে দাও। আর আজকেও যে হামলা করতে চেয়েছিল রোমিওর জন্য পারে নাই, ও দুজনকে নিয়ে পালিয়ে আসছে। আন্টি সবটাই যখন বলে দিলেন তাহলে এটা বলেন, এসবের পিছনে কে আছে? বাবা, আমাদের চারিদিকে অনেক শত্রু, ওরা এসব করেছে। আঙ্কেল আমি ফ্রেশ হয়ে আসি। যাও, আমি অপেক্ষা করছি। আঙ্কেল আপনারা খেয়ে নিন, আমি খাবো না। কেন বাবা? আমার খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো একটু। আপনারা খেয়ে নিন। কি আর করা, তবে রাতে একসাথে খাবো। সেটা তখন দেখা যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম সেই একটা ঘুম। 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। রোমিও এখানে এসো, একটু আড্ডা দিব। আঙ্কেল আমি এখানে ঠিক আছি তো। আরে এসো তো। বসো, একটা কথা বলছি শোনো, আমি জুলির বিয়ে দিয়ে দেবো। আঙ্কেল এটা কি বলেন? ম্যাডামের তো এখনো পড়ালেখা শেষ হয়নি, এখন বিয়ে দিয়ে দিলে ওনার ক্যারিয়ারের কি হবে? ক্যারিয়ার পরে, আগে আমি আমার মেয়ের জন্য সুরক্ষা চাই। আমি আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি। ও আমেরিকাতে থাকে। বিয়ের পর জুলিকে নিয়ে যাবে আমেরিকায়, ওখানে আমার মেয়ে সুরক্ষিত থাকবে। ওরা কি জুলিকে বিয়ের পরে পড়াবে? সেটা ওদের ব্যাপার। আমি এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো জুলির। তুমি যা ভালো বুঝবে তাই করো। যাক বাবা, আমাকে আর বডিগার্ডের চাকরি করতে হবে না। ম্যাডামের বিয়ে হয়ে গেলে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। রোমিও আসবো? এসে তো পড়েছেন, আবার আসবো বলার দরকার কি? আমাদের তো লাইন পরিষ্কার হয়ে গেল। কিসের লাইন? জুলির পরে তো আমার সিরিয়াল, তাই বলছি আমাদের লাইন পরিষ্কার হয়ে গেল। ম্যাডামের পরে আপনার সিরিয়াল ঠিক আছে, তাতে আমাদের লাইন পরিষ্কার হবে কেন? আমাদের লাইন পরিষ্কার হবে না কেন? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কি? শোনো নাই, আবার বলছি, আমি তোমাকে বিয়ে করব। জীবনেও না। কেন করব না? আমার কোন দিক দিয়ে কমতি আছে? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? তাছাড়া আপনার মতো পেতনিকে বিয়ে করে কথা তো ভাবতেও পারি না। ওই রোমিও, আমি পেতনি না, পেতনি রানী। তোরে আমি দেখে নিব রোমিও। ভাগেন তো। দাঁড়া, তোর খবর আছে। এটার খবর? কোন চ্যানেল? সংবাদ পড়বে কে? রিপোর্টার কে? ক্যামেরাম্যান কে? বিরক্তিকর ছেলে একটা। রাগে হনহন করে চলে গেল কানন। একটু লজ্জাও নাই মাইয়ার, এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি জীবনেও তো এই মাইয়ারে বিয়ে করব না। আমি গরিবের সন্তান, গরিবের কোনো মেয়েকে বিয়ে করব সেটাই ভালো আমার জন্য। আমি বাবা এসব বড় লোকের মেয়ের পিছনে নেই, এমনিতে বিন্দাস আছি। রাতে আঙ্কেল এসে ডেকে গেল খেতে, ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। ম্যাডামকেও দেখতেছি। ওই দিন একসাথে বসে খাবার খাওয়ার অপরাধে ঘুমাতে দিল না, সাথে 12টা থাপ্পড় দিল।
ভুলেও তো সবার সাথে বসে খাবো না, এমনিতে প্রতিদিন সবার সাথে খেতে হয়। আঙ্কেল থাকে না আর ম্যাডাম নিচে আসবে না, তাই ম্যাডামের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হতো উপরে। রোমিও কি ভাবছো? বসো। না আঙ্কেল, আমি ঠিক আছি। ঠিক আছো মানে কি? বসতে বলছি, বসো। আঙ্কেল আমি বসবো না, আমার খাবারটা আমাকে দিয়ে দিন, আমি সোফায় বসে খেয়ে নেই। আমাদের সাথে বসতে কোনো সমস্যা? আঙ্কেল সমস্যা কিছু না, এমনিতেই ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় বসো। একটু পরে। রোমিও, জুলির বিয়ের সবকিছুর দায়িত্ব কিন্তু তোমার। আঙ্কেল আমার মনে হয় না আমি পারবো কিছু করতে, আমাকে ছেড়ে দিন। রোমিও, তুমি পারবে। আমাদের বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। আমার কিন্তু তা মনে হয় না আন্টি, আমাকে মাফ করবেন। কোনো কথা শুনতে চায় না, তোমাকে সবকিছু করতে হবে। যদি কোনো কিছু ভুল হয় তখন কিন্তু আমি দায়ী না। ঠিক আছে। তাহলে দায়িত্ব নিয়ে নিলাম, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ম্যাডামের বিয়ের পর কিন্তু আমি চলে যাব। ম্যাডামের বিয়ে হয়ে গেলে তো আমার আর কোনো কাজ নেই এখানে। সেটা তখন দেখা যাবে। কিন্তু বিয়েটা কবে আঙ্কেল? সোমবার। হাতে মাত্র সময় 2 দিন, 2 দিনে এত কিছু করব কি করে? তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করবে, যত টাকা লাগবে আমি দিব, তুমি শুধু আয়োজন করো। চেষ্টা করব। কথা বলতে বলতে খাওয়া শেষ করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখি চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে। হাতের কাছে পেলে আমাকে মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। কি মেয়ে রে বাবা, বিয়ে কি আমি ঠিক করছি নাকি? আমি কি বলছি আঙ্কেলকে যে ম্যাডামকে বিয়ে দিয়ে দিতে? এসব তো ম্যাডামের বাবা মানে আঙ্কেল করছে ম্যাডামের জন্য, তাহলে উনি কেন এমন সিংহীর মতো তাকিয়ে আছে? বিয়ে করার ইচ্ছা না থাকলে বলে দিতে পারছে না? ওইদিকে তাকিয়ে দেখি কানন চোখ দাঁত কেলাচ্ছে। এই মাইয়ার কোনো কিছুই মাথায় ঢুকে না, বড়ই আজীব এক জন্তু। যতটুকু পেরেছি ততটুকু করছি, এর বাইরে কিছু করা সম্ভব না। এত কম সময়ের মধ্যে যে এত কিছু করতে পেরেছি সেটাই বা কম কিসের? যাক, আর বডিগার্ডের কাজ করতে হবে না। আজকে গায়ে হলুদ, কালকে ম্যাডামের বিয়ে। কি আনন্দ আকাশে বাতাসে। আর পারি না, ম্যাডামকে হলুদ লাগাতে ব্যস্ত সবাই, আর আমি আমার কাজ নিয়ে আছি। কিছুক্ষণ পর কানন সহ একদল রমণী আমার দিকে সারের মতো তেড়ে আসছে। প্রথমে মনে হলো এমনি হলুদ ছোঁয়াছুঁই করার জন্য দৌড়াচ্ছে, পরক্ষণে খেয়াল করে দেখলাম রমণীদের নজর খারাপ, সবার নজর আমার উপর। তার মানে ওরা আমাকে হলুদ লাগাতে আসছে। দৌড়া রোমিও দৌড়া। দৌড়াতে দৌড়াতে গিয়ে খাটের নিচে লুকালাম, তবু বাঁচতে পারলাম না। আন্টি আমাকে লুকাতে দেখে গিয়েছে। কানন জানতে চাওয়ার সাথে সাথে বলে দিছে। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গিয়ে শুয়ে পড়লাম। আজকের থেকে কালকে কাজের চাপটা একটু বেশি, একটু না অনেক বেশি থাকবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজের তদারকি শুরু করতে হলো। এদিকে কাজের তদারকি করছি, আবার ম্যাডামের বডিগার্ডের কাজও করছি। বলা যায় না কখন কে অ্যাটাক করতে পারে। দেখতে দেখতে 2টা বাজলো, বর আসার কোনো খবরই নেই। আঙ্কেল ফোন দিয়ে যাচ্ছে 2টার পর থেকে, কিন্তু কেউ ফোন তুলছে না। অবশেষে বিকাল 4টায় ফোন তুলে জানায় যার সাথে বিয়ে হওয়ার কথা সে 2 বছর আগে বিয়ে করে ফেলছে। আঙ্কেল অনেকক্ষণ কি নিয়ে যেন ভাবলো, প্রায় 15 মিনিট পর এসে আমাকে ডেকে রুমে নিয়ে গেল। রোমিও, তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। কিভাবে সম্ভব আঙ্কেল? তুমি চাইলে সম্ভব। আঙ্কেল আমি আপনার সব কথা মানতে পারবো, কিন্তু বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন? আঙ্কেল আমি এখন ম্যাডামকে বিয়ে করলে খাওয়াবো কি, রাখবো কোথায়? তাছাড়া আমি গরিবের সন্তান, আমার সাথে যদি ম্যাডামের বিয়ে দেওয়া হয় তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভেবে দেখুন। আমি তো আমার মেয়ের ভালো চাই, ও তোমার কাছে থাকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। কিন্তু? কোনো কিন্তু না, তুমি গিয়ে রেডি হয়ে এসো, আমি এখানে আসি। অবশেষে আমি বিয়ের পিড়িতে। আঙ্কেল নিজে হাত ধরে নিয়ে গিয়ে ম্যাডামের পাশে বসিয়ে দিল। আমি জানি আমাকে বিয়ের পোশাকে দেখে অনেক মেয়ের কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আব্বু আম্মুকে দেখলাম অনেক খুশি। আঙ্কেল অনেকক্ষণ কথা বললো দুজনের সাথে, কি বলছে কে জানে। ম্যাডামের পাশে বসার পর প্রথমে চোখ পড়লো কাননের দিকে। মেয়েটির চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি যে ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তবে আমি একটু জিনিস এখন থেকে বুঝতে পারছি যে এই বিয়েটার পর থেকে আমার কপালে অনেকগুলো থাপ্পড় আছে। কয়টা আছে সেটা জানি না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ম্যাডামকে রুমে নিয়ে গেল। আমি টুপ করে আমার রুমে ঢুকে বিয়ের পোশাক ছেড়ে একটা জিন্স আর টি শার্ট পরে বাইরে বের হলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কিছু মাথায় ঢুকছে না। রাত 10টায় বাসায় ঢুকলাম। এত রাত করে বাড়ি ফিরাতে কেউ দেখেনি। রোমিও, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমাকে তো বিয়ের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? ভালো লাগছে না তাই একটু বাইরে বের হয়েছিলাম। বুঝলাম। এখন খেতে আসো। জি ম্যাডাম। খাবেন আন্টি? জুলি এখন থেকে তোমার বউ, ম্যাডাম না, ঠিক আছে? আর আমাদের দুজনকে তুমি মা বাবা বলে ডাকবে। আগে ম্যাডাম আমাকে মেনে নিক, তারপর ভেবে দেখবো। তাও ঠিক বলছো, এখন খেয়ে নাও। কানন চুপচাপ খাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে।
আমি জানি মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যেতে দেখলে কে বা ভালো থাকতে পারে। খুব কষ্ট হচ্ছে কাননের জন্য, কিন্তু আমার কিছুই করার নেই। চুপচাপ খেয়ে নিলাম। সারাদিনের ক্লান্তি ভর করে আছে, এখন একটা ঘুম দিতে পারলে ভালো হয়। রোমিও, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু ওইদিকে কেন? কোথায় যাব? আমার রুম তো ওইটা। আজ থেকে তোমার আর জুলির রুম একটা, আর আজকে তোমাদের বাসর রাত। তুমি উপরে জুলির রুমে যাও। কানন বলছে এই কথা ও কিভাবে পারলো এত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে? যাক, ভালোই হলো। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই ভালো হবে তার জন্য। ও রোমিও, কি ভাবছো? না, কিছু না। তাহলে যাও জুলির রুমে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দেই। লাগবে না। আরে চলো তো। কানন জোর করে বাইরে থেকে ধাক্কা দিয়ে ম্যাডামের রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিছে। আমার এখন কি করা উচিত আমি বুঝতে পারছি না। সোফায় গিয়ে শুয়ে পড়বো নাকি ম্যাডামের সাথে কথা বলবো? রুমের মধ্যে পায়চারি করছি আর ভাবতেছি কি করব। এদিকে ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, আমার গতিবিধির উপর নজর রাখছে। প্রায় 45 মিনিট ভেবেও কিছু পেলাম না। আরো 5 মিনিট পর ম্যাডাম প্রথম মুখ খুললো। বান্দরের মতো লাফাচ্ছিস কেন? ম্যাডাম, লাফাচ্ছি না তো, ভাবছি। কি ভাবছিস? বলা যাবে না। না বললে নাই। তোর কথা শোনার শখ আমার নাই। ম্যাডাম, আজকের এই বিয়ের জন্য আমি দায়ী না। তাহলে কে দায়ী বল? আপনার বাবা। উনি জোর করে বিয়ে দিচ্ছে। আমি কি করব বলেন? বিয়ে দিছে শেষ, আর কোনো কথা নাই। আমি তোরে মানবো না। আমার ঠেকা পড়ছে নাকি? ওই শুন, আমি তোরে আমার বর হিসেবে মানবো না। কোনোদিন যদি স্বামীর অধিকার নিয়ে আসছিস তো সেদিন দেখবি কি করি তোরে। আমি এখন একটু ঘুমাবো, আসি। ওইদিকে কই যাস? আমার রুমে ঘুমাবো। কারণের রুমে যাবি না বলে দিলাম। ম্যাডাম, এখানে কানুনের কথা আসছে কেন? তোর তো আবার ওর সাথে ভাব বেশি। এখন যদি ওর কাছে চলে যাস? তাতে আপনার কি? বেশি কথা বলবি না। যা, কোথায় যাবি? আমার ঘুম পাচ্ছে। কত বড় ফাজিল মাইয়া, নিজে তো বাসর ঘরে জায়গা দেয় নাই, আবার কারণের কথা বলছে। আমি লুইচ্চা, বদমাইশ, ইতর, চরিত্রহীন হতে পারি, তাই বলে অন্যের দিকে নজর দিব কেন? ঘরে বউ থাকতে ইস দেখতে বউ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পরী বসে আছে বিছানায়। আচ্ছা, পরীদের তো ডানা থাকে, আমার বউয়ের কি ডানা ছিল? যদি ডানা থাকতো তাহলে তো দেখতাম। আজ প্রথম ম্যাডামকে শাড়ি পরা অবস্থায় দেখছি। অন্য মেয়েরা তো শখ করে হলেও শাড়ি পরে, কিন্তু উনি কখনো পরে নাই। কখন ঘুমিয়ে পড়ছে নিজেই জানি না। সকালে দুলাভাই 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 চিৎকারে ঘুমের কয়টা বাজলো খবর নেই। কে এই রমণী সকাল সকাল দুলাভাই দুলাভাই করে দরজা ধাক্কাচ্ছে? গুড মর্নিং দুলা ভাই। শুধু তাকিয়ে আছি। এই মাইয়ার এমন আচরণ দেখে তো আমি পুরাই টাসকি। দুলা ভাই, কি দেখছেন? আপুকে দেখেন না কালকে? না, দেখি নাই আপুকে। আমি তো নিজে নিয়ে গেলাম আপনাকে আপুর রুমে, বাসর ঘরে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? কালকে কি আপনি আপুর সাথে বাসর করেন নাই? কে বলছে করি নাই? করছি তো। তাহলে আপনি এখানে কেন? আপনার আপু বলছে সকাল 10টায় উঠবে। আমি যদি ওখানে থাকি তাহলে আপনি ডিস্টার্ব করলে ঘুমাতে পারবে না, তাই আমারে সকাল সকাল এখানে পাঠিয়ে দিল। দুলা ভাই, আপু কি দিল কালকে রাতে? যা দিল তা তো বলা যাবে না। ভাই বলেন না, আমি ছাড়া তো কেউ জানবে না। আপনাকে বলবো কেন কালকে রাতের কাহিনী? ভাইয়া বলেন না প্লিজ। বলবো। বলেন। আমার লজ্জা করছে। ইস, মেয়েদের মতো লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি, বলেন। বলবো। আরে বাবা বলেন না। বাস। কি? কালকে রাতে আপনার আপু আমারে বাস দিছে। এই কথাটা আরো আগে বলে দিলে কি হতো? আগে না বলি আর পরে বলছি, কথা তো বলছি নাকি? তা কেমন বাস দিল? লম্বা, তৈল মাখানো লম্বা লম্বা বাস দিল। ভালো করছে। এখন উঠে আসুন, আর জিম করতে যেতে হবে না। বিয়ে তো হয়ে গেছে, কেউ পড়বে না। কি মেয়েরে বাবা, জানি মেয়েটি ফাজিল, তবে এতটা যে ফাজিল সেটা জানতাম না। কথা বাড়িয়ে লাভ নেই, খেয়ে আসি। রমিও বাবা, তোমাকে একটা কথা বলি, আমার মেয়েটিকে কেউ কোনোদিন কোনো কিছু জোর করে করাতে পারেনি। ওর যা ভালো লাগে ও তাই করে। আমি জানি না ও এই বিয়েটা মেনে নিয়েছে কিনা, তবে তুমি এতদিন যেভাবে ওর পাশে ছিলে সারা জীবন সেভাবে থাকবে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমি বিকেলে ফ্লাইটে চলে যাচ্ছি, আর বিকেলে তোমরা ঢাকা দিকে রওনা হবে। কেন আঙ্কেল? আমার একটা বাড়ি আছে ওখানে, সেখানে তোমরা দুজনে থাকবে আজ থেকে। কিন্তু? কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করবে। আচ্ছা ঠিক আছে। বিকেলে আঙ্কেলকে বিদায় দিয়ে আমরাও ঢাকার দিকে রওনা হলাম। কি ব্যাপার, ম্যাডাম এত শান্ত হয়ে আছে কেন? এমন শান্ত থাকতে তো ম্যাডামকে আগে কোনোদিন দেখিনি। তবে কি আমার উপর আজকে কোনো ঝড় আসতে চলেছে? গাড়িতে উঠে ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসে পড়লাম, আর ম্যাডাম পিছনে গিয়ে বসলো। আঙ্কেলকে বারবার বারণ করার পরও ড্রাইভার দিয়ে দিল সাথে। 9 ঘন্টা পর আমরা ঢাকার বাড়িতে পৌঁছালাম। রাত 12টায় গিয়ে বাসায় ঢুকলাম। বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি।
সব জায়গায় ময়লা জমে আছে, কেমন যেন একটা গন্ধ আছে। আমি চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। কে বারণ করছে আপনাকে ঘুমাতে? গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়বো মানে কি? আমি কি না খেয়ে ঘুমাবো নাকি? তো খেতে বারণ করছে কে? খাবার পাবো কোথায় আমি? তুই গিয়ে নিয়ে আয়। কোনটা করবেন সেটা বলেন। আগে খাবেন নাকি ঘুমাবেন? দুইটা করব। আগে কোনটা করবেন? খাবো। কি খাবেন? বিরিয়ানি খাবো। সাথে আর কিছু লাগবে? একটা প্রাণাত নিয়ে আসবি। টাকা দেন। এই তোর লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? লজ্জা করবে কেন? টাকা তো আমি রাখছি আপনার ব্যাগে। কি? আপনি ব্যাগ খুলে দেখেন। কখন রাখছিস? রাখছি বলা যাবে না। এখন টাকা দেন, না হলে পরে কিছুই পাবো না। এই নে। 200 টাকা দিয়ে কি পাবো ম্যাডাম? কি পাবি তুই বল? 2টা বিরিয়ানি প্যাকেট পাবো আর একটা প্রাণাপ পাবো। ঠিক আছে, তো আর কি? আর কি মানে? সকালে নাস্তা যে করবেন আটা ময়দা কিছু তো একটা লাগবে। বেশি কথা বলবি না। সকালেও বাইরে থেকে নিয়ে আসবি। এখন তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই দাঁড়া। আবার কি? আমি কি দাঁড়িয়ে থাকবো? বসতে কে বাধা দিল আপনাকে? আমি কি এই ময়লায় বসবো নাকি? পরিষ্কার করে দিয়ে তারপর যাবি। পারবো না। আপনি ঘুমাবেন, আপনি করেন। মাথা গরম করাবি না বলে দিলাম। মাথা গরম হলে তো ভালো। কেন? চায়ের জন্য পানি গরম করব। তোরে খাইছি, দাঁড়া। কে শুনে কার কথা? মাই খেতে না চাইলে দৌড়া রোমিও। খাবার নিয়ে বের হয়ে ল্যাম্প পোস্টের আলোয় চুপচাপ হাঁটছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। ছিলাম বডিগার্ড আর এখন বড় হয়ে গেলাম। তাও আবার যে সে বড় না, বডিগার্ড থেকে বড়। বডিগার্ড বড় হয়ে গেলাম। কি কপাল আমার! কয়জনের ভাগ্যে এমনটা হয়? ভাবতে ভাবতে বাসায় পৌঁছালাম। কলিং বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল ম্যাডাম। আই বান্দর, তুই এতক্ষণ কি করছিলি বাইরে? খাবার আনতে গেছি। এতক্ষণ লাগে? সময় লাগবে না নাকি? তাই বলে এতক্ষণ লেট করবি? আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য। সূর্য কোন দিকে উঠলো? রাতের আকাশে তুই সূর্য দেখছিস কোথায়? সেটা পরের কথা। আগে বলেন আমার জন্য অপেক্ষা করার কারণ কি? খিদে লাগছে। কখন খাবার নিয়ে আসবি তাই। ও, এই নিন আপনার বিরিয়ানি। বসবো কোথায়? ও আল্লাহ, আমার উঠাই নাও না কেন? কোথায় বসবো সেটাও নাকি আমি ঠিক করে দিব? ওই চুপ। সব জায়গায় তো ময়লা জমে আছে, কোথায় বসবো? তুই সোফাটা পরিষ্কার করে দে, আমি সোফায় ঘুমাবো। শখ কত? আমি ঘুমাবো ফ্লোরে, আপনি যে কোনো একটা রুম পরিষ্কার করে ঘুমাবেন। ওই, আমি তোর ম্যাডাম, আমি যা বলবো তুই তাই করবি। কোন উপন্যাসে লেখা আছে? তোর জন্য উপন্যাস খুঁজতে পারবো না, যেটা বলছি সেটা কর। ঠিক আছে ম্যাডাম, আপনি খেয়ে নিন। এই মায়ের উপর ঠাড়া পড়ো, সোফায় রাত কাটিয়ে দিব ভাবছি, আজকে কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল। এই মায়ের জন্য তা হলো না। এটা সেটা করতে করতে রাত 2টা বাজলো। কি দৌ লাগছে হেব্বি, খুব ঘুমো পাচ্ছে। ম্যাডাম কে শুয়ে পড়ছে। এটা কি সেই বদরাগী মেয়েটি? কি সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায় আমার ম্যাডামকে। কিছু চুল এসে মুখে পড়ে আছে, এতে করে আরো মায়াবী লাগছে ম্যাডামকে। একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ম্যাডামকে। আচ্ছা ম্যাডাম তো এখন আমার বউ, ছুঁয়ে দেখবো কি একটু? যদি একটা থাপ্পড় দেয় তখন কি হবে? না বাবা, দরকার নেই। ছুঁয়ে দেখার পরে কোনোদিন যদি আমায় মেনে নেয় তারপর না হয় ছুঁয়ে দেখা যাবে। খেয়ে শুয়ে পড়লাম ফ্লোরে। সেই একটা ঘুম হলো, কিন্তু সকালে শান্তিতে ঘুমাতে পারলাম না। 2টায় ঘুমাইছি। সেখানে সারাদিনের ক্লান্তি কাটিয়ে ঘুম থেকে উঠতে উঠতে 10টা না হোক 8টা তো বাজতে হবে। কিন্তু না, সেটা আর হলো না। সকাল সকাল ম্যাডামের চিল্লানিতে ঘুম ভাঙলো। ম্যাডাম সকাল সকাল এত চিল্লানি শুরু করে দিলেন কেন? চিল্লানি দিব না কেন তুই বল? কালকে রাতে মশা কামড়িয়ে কামড়িয়ে আমারে শেষ করে দিল। তার উপর ঠান্ডা লাগছিল, তুই একটা চাদরও দিলি না গায়ে। আমি একটুও ঘুমাতে পারিনি। ওহ আল্লাহ, আমি কোন মেয়ের পাল্লায় পড়ছি? উনি রাতে ঘুমাতে পারে নাই বলে আমারও ঘুমাতে দেয় নাই। প্রতিদিন তো সকাল 6টায় উঠিস, এখন 8টা বাজে উঠছিস, তারপরও এমন করছিস কেন? এখন যা, নাস্তা নিয়ে আয়। আমি যে সকাল 6টায় উঠি তা আপনি জানলেন কি করে? তার মানে আপনি আমায় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখছেন? তোরে দেখতে যাবো কেন? তুই কে? নাস্তা নিয়ে আয়, খিদে লাগছে। যাচ্ছি। নাস্তা শেষ করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এত বড় বাড়ি পুরোটা আর 2জন মানুষকে নিয়ে পরিষ্কার করলাম। ম্যাডাম বসে বসে দেখছে আর চিপস খাচ্ছে। এই মাইয়া পারেও বটে, সারাদিন চিপসকে কাটিয়ে দিল। কয়টা খাইছে হিসাব নাই। আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদেই। ম্যাডাম রাতে কি খাবার নিয়ে আসবো নাকি রান্না করব? বাইরে খাওয়ার বেশি হলে শরীর খারাপ করবে, তুই রান্না করে নিবি। পারবো না, আপনি করে নেন। বাবা কি বলেছিল মনে নাই তোর? আমারে দেখে রাখতে বলছে। দেখে রাখতে বলছে, রান্না করে খাওয়াতে নয়। বেয়াদব, মুখে মুখে কথা বলিস। যা বলছি তাই কর। পারবো না, আমি খাবো না, রান্নাও করবো না। সারাদিন কাজ করছে, এখন ঘুমাবো। যা রান্না কর। শালার কপাল, বিয়ে করছি কোথায় বইয়ের হাতে রান্না খাবো, কিন্তু এমন পোড়া কপাল, শুধু থাপ্পড় খাচ্ছি। দূর, ভাল লাগে না। প্রথমে ভাবলাম রান্না করবো না, পরে ভাবলাম রান্না না করলে তো মেয়েটি খাবে না। দুপুরে কাজে ব্যস্ত ছিলাম বলে রান্নাও করতে হয়নি, বাইরে থেকে কিছু নিয়ে আসতেও হয়নি।
সকালে চিপস আনতে বলছে, ওগুলো খেয়েছে। সারাদিন বাচ্চাদের মতো বসে বসে যা পারি কিছু একটা রান্না করি, কিছু একটা তো খাওয়া হবে। রান্না শেষ করে ম্যাডামকে খেতে রাখতে গিয়ে দেখলাম গান শুনছে মোবাইলে ইয়ারফোন লাগিয়ে। সেটা ওনার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা যাচ্ছে। ম্যাডাম, ও ম্যাডাম। ওই কি হয়েছে, চিল্লাস কেন? খেতে আসেন। খাবো না, তোর খাবার তুই খা গিয়ে। না খাইলে আমার কি? রান্না করছি, খেলে খাবে, না খেলে নাই, আমার কি? আমি খাওয়া শুরু করার পরে ম্যাডাম এসে বসে পড়লো। আমি শুধু খাচ্ছি, ম্যাডাম যে আসছে সেটা আমি জানি না, এমন ভাব করছি। ওই প্লেট দে, খিদে লাগছে, খাবো তো। একটু আগে তো বললেন খাবেন না, তাহলে এখন আবার খেতে আসছেন কেন? তোরে বলবো কেন? তুই কে? আপনার বর। আবার যদি কোনোদিন তোর মুখে এই কথা শুনি তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার খেয়ে নিন। শুধু কি এই ভাত আর ডিম ভাজি? আজকের মতো এখানে শেষ করেন। আমি খাবো না। না খেলে নাই, আমার কি? আমি এগুলো খাবো না, কিছু নিয়ে আয় বাইরে থেকে। পারবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমি কি না খেয়ে থাকবো সারা রাত? রান্না করা আছে, খেলে খাবেন, না খেলে আমার কি? আমি খাবো না। দূর, না খেলে না খাবে। রান্না করার দরকার ছিল, রান্না করছি। খেলে খাবি, না খেলে মশা খা গিয়ে। হাত পা বিছানায় ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিছানা ভিজে ভিজে লাগছে কেন? তাহলে কি আমি হিসু করে দিছি? না, তা কি করে হয়? আম্মু বলে আমি নাকি ল্যাংটা কাল থেকে বিছানায় হিসু করি না। আজকে কি সে রেকর্ড ভেঙে ফেললাম নাকি? না, সেটা কি করে হয়? তাড়াতাড়ি করে উঠে বসে দেখি ম্যাডাম হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমি রেকর্ড ভাঙি নাই। ম্যাডাম পানি ঢেলে দিছে বিছানায়। ম্যাডাম, এটা কি হলো? আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? ঘুমাবি মানে কি? আমি জেগে থাকবো তুই ঘুমাবি, সেটা হবে না। অনেক ঘুমাইছিস, এবার উঠে নাস্তা রেডি কর। কালকে সারা রাত খিদের জ্বালায় ঘুমাতে পারিনি। খাবার তো ছিল, না খেলে কি করা থাকে বলেন? বেশি কথা বলবি না, নাস্তা রেডি কর। যাচ্ছি। মেয়েটি কি একটু নরম সুরে কথা বলতে পারে না? সব সময় কেমন যেন খিটখিট করে, ভাল লাগে না। সব সময় ম্যাডামের জ্বালাতন সাথে থাপ্পড় খেতে খেতে এগিয়ে চলছে আমার বিবাহিত প্যারাময় জীবন। বউটা আমার রাগী হলে কি হবে? কোনো খারাপ অভ্যাস নাই, তবে একটা বাজে অভ্যাস আছে। সেটা হলো স্বামীর গায়ে হাত তোলে। এই মেয়ের হাতে এখনো পর্যন্ত কয়টা থাপ্পড় খেয়েছি তার কোনো ঠিক নেই। বিকেলে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো ভূমিকম্পন শুরু হয়েছে। তাড়াতাড়ি বাইরে বের হতে গিয়ে দেখি মোবাইলে আম্মুর নাম্বার ভাসছে। তখন মনে হলো ভূমিকম্পন হচ্ছে না, আমার মোবাইলই ডাকতেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো থাকতে দিলি কবে? বিয়ে হয়েছে 3 মাস হতে চললো, কিন্তু বৌমাকে সেই বিয়ের দিনের পর থেকে আর দেখি না। তোরা এতবার করে বললাম বউকে নিয়ে একবার ঘুরে যা। কার বউ? কিসের বউ? কিভাবে বউ হলো? ওই ফাইজলামি হচ্ছে আমার সাথে? যাও, কি যে বলো না আম্মু, তোমার সাথে কি আমি ফাইজলামি করতে পারি বলো? তাহলে বল, কবে আসবি বৌমাকে নিয়ে? আমি জানি না, জিজ্ঞেস করে দেখি যাই কিনা। তুই নিয়ে আসলে তো আসবে, কালকে নিয়ে আসবি। আচ্ছা, দেখি কি করা যায়। দেখা দেখির কাজ নাই, কালকে আসতে হবে তোদের। আচ্ছা, আসবো। এ কেমন বায়না করলো আম্মু? মুরগিকে বলছে বাঘকে ডিনারের জন্য রাজি করাতে। বাঘে যদি আমারে চেপে ধরে তাহলে তো আমি শেষ। ম্যাডাম, অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, চলেন কোথাও থেকে একটু ঘুরে আসি। মতলব কি সেটা বলতো? মতলব আবার কি হবে? আম্মু ফোন দিয়ে বলছে আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে কালকে। আপনি কি যাবেন? না, আমি কোথাও যাব না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাব, আপনাকে যেতে হবে না। হুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। যেতে যেতে এমনি সন্ধ্যা হয়ে যাবে, জ্যামে পড়লে তো অবস্থা হালুয়া হয়ে যাবে। তবুও রওনা দিতে দিতে 9টা বেজে গেল। ওই দাঁড়া, আমি যাব তো। আপনি আবার কোথায় যাবেন? আমি কি এখানে একা থাকবো নাকি? আমাকে আমাদের বাড়িতে রেখে তারপর যাবি তুই। আমি পারবো না, আপনি পথে নেমে পড়লেই তো হয়। পারবো না, তুই রেখে আসবি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আর আপনি যদি আমার সাথে যেতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, না হলে আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাব। তুই তো আচ্ছা ফাজিল ছেলে, আমি যেটা বলবো তোকে সেটা করতে হবে। সেটা পরে দেখা যাবে, আগে তো রওনা দেই। হুম, চল। বাস চলছে নিজের আপন গতিতে, আমরাও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বডিগার্ডের কাজ পাওয়ার পর আর বাড়িতে যাওয়া হয়নি। আজ অনেকদিন পর যাচ্ছি। ম্যাডাম বসে আছে আমার পাশের সিটে আর চিপস খাচ্ছে। মেয়েটি কি কিছু পারে না চিপস খাওয়া ছাড়া? অনেকক্ষণ পর ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এখন ঘুমাচ্ছে, পরে যখন ঘুম থেকে উঠে দেখবে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, তখন দেখে যদি থাপ্পড় লাগিয়ে দেয় তাহলে বাসের মধ্যে যা একটু সম্মান আছে সেটাও খেয়ে ফেলবে। তার থেকে বরং জাগিয়ে দেই। ম্যাডাম, ম্যাডাম উঠেন। কি হয়েছে? ব্যথা করছে হাতে। তো আমি কি করব? আপনার জন্য তো এমন হলো। আমি কি করছি? আপনি যদি আমার কাঁধে মাথা না রাখতেন
তাহলে ব্যথাও হতো না। এই তোর লজ্জা করে না? একটা মেয়ের মাথা কাঁধে রাখতে পারিস না? আমার কি ঠেকা পড়ছে যে আপনার মাথা আমার কাঁধে রাখবো? বেশি কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? না, পারি না। আবার কথা বলিস মুখে মুখে। এই তালা দিলাম মুখে, আর কোনো কথা বলবো না। বাড়িতে আসতে আসতে 7টা বেজে গেল। পথে একটু কথাও হয়নি ম্যাডামের সাথে। কখন যে বাসার দরজায় এসে দাঁড়িয়েছি নিজেই জানি না। কি রে, কি ভাবছিস? ওহ আম্মু, তুমি? আমি হব নাকি ভূত হবে নাকি? না, তেমনটা না। আমার বৌমাকে নিয়ে আসছিস তো? তোমার বৌমা কোথায় পাবো? পিছনে দাঁড়িয়ে আছে যে, ওটাকে? ভূত মনে হয়, তাকিয়ে দেখো। কি, তুই আমার বৌমাকে ভূত বললি? তোর আজকে খাওয়া বন্ধ। খাওয়ার এত শখ নাই, তুমি তোমার বৌমাকে নিয়ে খাওয়াও। আসো মা, ভিতরে আসো। এটা কি হলো? ম্যাডাম তো চলে এলো। মাইয়া জাতি বড় অদ্ভুত জাতি। সকালে কত ভেজাল করলো এই মাইয়া এখানে আসবে না বলে, আর এখন কত সহজে আম্মুর সাথে হাসি খুশি চললো। মনে হচ্ছে না মেয়েটি রাগী বদমেজাজি। রোমিও, খেতে আয়। খাবো না, তুমি খাও তোমার বৌমাকে নিয়ে। রোমিও, আয় বাবা, অনেকদিন হলো একসাথে বসে খাওয়া হয়নি। না না, খাবো না। তোমাদের বৌমা আসছে, ওরে নিয়ে খাও। ওই, বেশি বাড়াবাড়ি করবি তো খাওয়ার পাবি না। এই না, তা কি করে হয় আম্মু? তা যদি না হয় তাহলে খেতে আয়। আসছি, হাফ মিনিট দাঁড়াও। দাঁড়ানোর সময় নাই। এই তো আসছি। বসে পড়। এত আয়োজন কখন করলে আম্মু? আমার বৌমা আসবে আর আমি কিছুই রান্না করব না নাকি? আমার জন্য তো কোনোদিন এত কিছু করনি, আজ বৌমা আসছে বলে এত কিছু। আবার যদি শুনি আমার বৌমাকে নিয়ে কোনো কথা বলিস তাহলে তোর কপালে কিছুই জুটবে না। এবার বল, কি করবি? কিছুই বলবো না আর। এই চুপ করলাম। বাপরে বাপ, এ কেমন বিচার! আম্মু দেখছি ম্যাডামের দিকে ঝুঁকে পড়ছে। এই মায়া কি কোনো জাদু জানে নাকি? যদি এমন জাদু আমি জানতাম তাহলে কবে ম্যাডামকে ঠুক্কু বউকে পটিয়ে নিতাম। খাওয়া শেষ করে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে ঘুমাতে গেলাম। রুমে ঢুকে দেখি ম্যাডাম বসে আছে বিছানায়। অনেক ক্লান্ত লাগছে, তাই কোনো কথা না বলে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে বুকের উপর ভারী ভারী লাগছে, সাথে গলা চেপে ধরছে মনে হলো কেউ। চোখ খুলে দেখি ম্যাডাম। আরে আরে, কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়বো না। কি বলা হচ্ছে শুনি? কি বলছি? মনে করে দেখ কি বলছিস। মনে পড়ছে না, মরে যাব তো। ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়বো না। কি বলছিস শুন? তোমার বৌমা আসছে, তোমার বৌমাকে নিয়ে খাওয়াও। এই, আমি তোরে বলছি না আমার বাড়িতে রেখে আসতে? আমিও বলছিলাম পারবো না। ছাড়ুন না ম্যাডাম, মরে যাব তো। ছাড়বো না। মরে যা, মরে গেলে তো আমি বাঁচি। আমি তো মরবো না। তাহলে আমি তোরে নিজের হাতে খুন করব। পারলে করেন, কে বারণ করছে? মারবো মারবো, সুযোগটা আগে আসুক তারপর। 2 দিন বাড়িতে কাটানোর পর আবার ঢাকায় ফিরে এলাম। তারপর থেকে আগের মতোই চলছে, সব সময় প্যারা দিয়ে চলছে। ম্যাডাম, থুক্কু, বউ। পরদিন বিকালে। এই রোমিও, কেমন আছো? ভালো, তুমি? ভালো থাকতে তুমি কোথায় দিচ্ছ? আমি কি করছি? তোমায় যে ভালোবেসে ফেলেছি। ম্যাডাম জানে এটা? পাগল নাকি? তোমার ম্যাডাম জানতে পারলে তো আমাকে মেরে ফেলবে। ওই দিন যা করলো তোমার কথা জিজ্ঞেস করাতে। তাহলে এখন আবার কথা বলছো কেন? তুমিও মরবা, সাথে আমারও মারবা। আচ্ছা, তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। যাও যাও, তুমি গিয়ে ম্যাডামকে বলে আসো আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। আচ্ছা, বলবো। তবে ডিভোর্স দিয়ে দিলে আমাকে গলায় ঝুলিয়ে নিতে হবে। যদি ডিভোর্স করাতে পারো তবে। ওকে, আমি রাজি। তবে ম্যাডাম যদি আমারে কিছু বলে তাহলে আমি সব বলে দিব। তোমাকে বলতে হবে না, আমি বিকালে তোমাদের বাসায় এসে জানাবো। যদি মার খেতে না চাও তাহলে বাসায় থাকো, আর যদি মায়ের খাবার শখ থাকে তাহলে বিকেলে এসো। আসবো আসবো। কি মেয়েরে বাবা, মরার ভয় নেই নাকি? ও আসবে আমার আর ম্যাডামে ডিভোর্স করাতে? আমার তো লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। বিকেল এসো, চা নাস্তার বদলে মায়ের খেয়ে যেও। ইদানিং ম্যাডাম আমাকে যেভাবে প্রতিদিন পিটায় কোনো কারণ ছাড়া, আর উনি আসবে ডিভোর্স নিয়ে কথা বলতে। ওহ, ওই মায়ের তো পরিচয় দেওয়া হয়নি। উনি হলো আমাদের বাড়ির থুক্কু, আমার শ্বশুর বাড়ির পাশের বাসার একটি মেয়ে। এখানে আসার পর থেকে আমার পিছনে পড়ে আছে। ওর নাম তো বলা হয়েছে, তবুও বলি ও ইভা। পড়ালেখা শেষ করে বসে আছে, থুক্কু বসে নাই, আমার পিছনে পড়ে আছে। আজকাল ঘুমালাম না, 4টার সময় বের হয়ে গেলাম বাসা থেকে। বাসায় থাকলে আজকে আমার উপরে দিয়ে শনি রবি সোম মঙ্গল সব চলবে। 9টার দিকে বাসায় ঢুকলাম। ঢুকে সোজা রান্নাঘরের দিকে দিলাম দৌড়। খুব খিদে লাগছে, খাবার গরম করতে হবে। ম্যাডাম ঠান্ডা খাবার খেতে পারে না,
আর আমি ঠান্ডা ছাড়া খেতে পারি না। রাতে একসাথে খেয়ে শুয়ে পড়লাম। আমার রুমে গিয়ে ম্যাডাম থাকে অন্য রুমে। একটু পরে ম্যাডাম ঢুকলো আমার রুমে হাতে একটা লাঠি নিয়ে। এদিকে ভয়ে আমি কাঠ হয়ে যাচ্ছি। আয় এদিকে আয়। কেন ম্যাডাম? কাজ আছে, আয়। কি কাজ তাড়াতাড়ি বলেন, আমি ঘুমাবো। তোর ঘুম পাড়াচ্ছি, দাঁড়া। আরে আরে ম্যাডাম, আমাকে মারছেন কেন? আমি কি করছি? তুই পাশের বাসার রিভা পেতনিকে কি বলছিস? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছু বলি নাই। তাহলে ও কি আমার বোকা বানাইছে? হতে পারে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বোকা? সেটা কখন বললাম? তাহলে কি বলছিস? কিছু বলি নাই। আবার মিথ্যা কথা বলছিস? তোরে তো আজকে শেষ করে দিব। আমি কিছু করি নাই তো ম্যাডাম, সব দোষ ওই ইভার। ইভা, তুই ওরে বলিস নাই আমার ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করবি? বলিস নাই? ম্যাডাম আমি এটা বলি নাই, ও আপনাকে মিথ্যা বলছে। তুই বলছিস, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনছি। কি? আপনি এমন কেন ম্যাডাম? লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শুনছেন, এটা ঠিক না। তুই আমারে কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা শিখাইতে আসবি না, আমি সব জানি। জানলে ভালো। এখন আমি ঘুমাবো, অনেক মাইর খাইছি। কি? তুই ঘুমাবি? হুম। তোরে আমি ঘুমাতে দিব না। তোর কাজ হলো আজকে সারা রাত আমাকে পাহারা দেওয়া। পারবো না। না পারলে আবার শুরু করব, তখন বুঝবি। আবার শুরু করার দরকার নেই, আমি রাজি। চল। হুম। বাইরে না, রুমের ভেতর এসে পাহারা দিবি। ভিতরে কেন? বাইরে থেকে দিলে কি হবে? যেটা বলছি সেটা কর। হুম। ঘুমে মাথাটা কেমন করছে, আর এই মাইয়া দাঁত বের করে হাসছে। ইচ্ছে করছে ঘুষি মেরে দাঁত ভেঙে দেই। দেখ দেখ, দাঁত কেরাচ্ছে আবার। এ ম্যাডাম, এই চিল্লাচ্ছিস কেন? আমি ঘুমাবো। তোরে ঘুমাতে দিচ্ছে কে? এটা তোর শাস্তি। আমি কি অপরাধ করছি? তুই ইভার সাথে কথা বলছিস, সাথে ওরে পাঠাইছিস ও যেন আমাকে বলে আমি যেন তোকে ডিভোর্স দিয়ে দিই। কি? ও আমাকে বলছে তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিব। আবার এটাও বলছে যে ও যদি ডিভোর্স করিয়ে দিতে পারে তাহলে আমি যেন ওকে গলায় ঝুলিয়ে নেই। কি? এটা বলছে তোরে? আর তুইও রাজি হয়ে গেছিস? রাজি হয়নি তো, শুধু বলছি পারলে ডিভোর্স করাও। তবে রে হারামি, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে লাগুক, তোর শেষ করে ফেলবো। চিচি, বরকে কেউ এভাবে মারে? এত শক্তি আসলো কিভাবে? উফ, কি ব্যথা! এত মেরেও যদি ঘুমাতে দিত তাহলে ভালো হতো, কিন্তু মহারানী সেটা করলো না। উল্টা সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয় নাই। ভোর 5টার দিকে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ম্যাডাম নেই। সারা বাড়ি খুঁজেও যখন পেলাম না, তখন ছাদে গিয়ে দেখি ইবার সাথে লাগছে। মাথায় ঢুকছে না আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন। আমাকে ম্যাডাম নিজে তো স্বামী মানতে চায় না, তাহলে কি দরকার ইবার সাথে ঝগড়া করার আমাকে নিয়ে? রোমিও, তুমি কি বলছো? এই পেতনিটা কে? কি? আমি পেতনি? তোর 14 গোষ্ঠী পেতনি। তোরে যদি আর একদিন দেখি আমার বরের দিকে নজর দিতে, তাহলে তোর চোখ তুলে ফেলবো। আমিও শেষবারের মতো বলছি, ওরা ডিভোর্স দিয়ে দাও। আমি কেন আমার বরকে ডিভোর্স দিব? কারণ আমি রোমিওকে ভালোবাসি। তোর ভালোবাসা বের করছি, দাঁড়া, এখনো সময় আছে, ওর পিছু ছেড়ে দে। এবার কি হচ্ছে এসব? তুমি কেন আমাদের ডিভোর্স করতে চাচ্ছ? আমি কি কোনোদিন বলছি তোমাকে ভালোবাসি? শুধু শুধু কেন অশান্তি করছো? ডিভোর্স দেওয়া না দেওয়া সেটা আমাদের দুজনের ব্যাপার। আশা করি আমাদের মাঝে তুই ঢুকতে আসবে না। আর তুই এখানে কেন এসেছিস? চল ভেতরে চল, তোর ব্যবস্থা করছি। টেনে ভিতরে নিয়ে গেল। রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। খিদের জ্বালায় বাঁচি না। ম্যাডাম ছেড়ে দিন না আমাকে, নাস্তা রেডি করব, খিদে লাগছে। ছাড়াছাড়ির কোনো কথা নাই, তুই আজ থেকে এই রুমে বন্ধ থাকবি। নাস্তা বানাবে কে? আমি বানাবো। রান্না করবে কে? আমি করব। ঝাড়ু দিবে কে? আমি দিব। কাপড় কাচবে কে? আমি। ইস, ঢং দেখে বাঁচি না। পারেন তো শুধু শার্ট প্যান্ট পরতে, আর আমারে ধোলাই করতে। কি কি বললি তুই? তোর খাওয়া বন্ধ আজ থেকে। ইয়াক থু, আপনি রান্না করতে পারেন নাকি যে আপনার রান্না খাবো? তোরে আমি মেরে ফেলবো। না মেরে ইভাকে দিয়ে দিন। আবার সেই ভাত? তোর মুখে কি আর কোনো নাম নেই? আছে তো। কে সে? আনন। তবে রে, তোর খাওয়া বন্ধ বলছি, বন্ধ। খাবো না। এসব কি হচ্ছে? কিছুই তো মাথা 16 জিবি মেমোরিতে ঢুকতেছে না। ম্যাডাম কি আমার উপর দুর্বল হয়ে পড়ছে? এটা কি করে সম্ভব? আমি কোথায় আর ম্যাডাম কোথায়? ম্যাডাম কি আমাকে ভালোবেসে ফেলেছে নাকি? যদি ভালো না বাসে তাহলে ইবার সাথে ঝগড়া কেন করছে আমাকে নিয়ে? তবে কি ম্যাডাম আমাকে ভালোবাসে? ম্যাডামের কোনো সারা শব্দ নেই। ম্যাডাম কি করছে দেখা দরকার, কিন্তু কিভাবে দেখবো? ম্যাডাম তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। কি করা যায়? পাইছি, জানালা দিয়ে বের হব, কিন্তু কিভাবে? অবশেষে অনেক কষ্টের পর জানালা দিয়ে বের হয়ে ছাদে পৌঁছালাম। এবার দেখার পালা ম্যাডাম কি করে। চুপি চুপি এসে
সোফার পিছনে লুকিয়ে পড়লাম। ম্যাডামকে কোথাও দেখছি না। একটু পরে দরজা খুলে বাসায় ঢুকলো হাতে কয়েকটা প্যাকেট নিয়ে। তারপর গিয়ে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে আমাকে যে রুমে বন্ধ করে রাখছে সেই রুমে দরজায় গিয়ে বসে খাবার বের করছে। এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদায়। চোখের সামনে গরম গরম বিরিয়ানি দেখে খিদের পরিমাণ আরো 3 গুণ বেড়ে গেল। 2টা প্লেটে বিরিয়ানি বেড়ে রাখছে। রোমিও, চুপ করে আছি। আয় রোমিও, খেতে আয়। এখনো চুপ? ওই আসবি নাকি মাইর খাবি? কোনো সারা শব্দ না পেয়ে রুমে ঢুকলো ম্যাডাম, আর আমি এই সুযোগে একটা প্লেট নিয়ে ডাইনিং টেবিলের নিচে বসে পড়লাম। ওইদিকে ম্যাডাম আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। আমি খাবার তালে আসি। আয় বিড়াল, বের হয়ে আয়। ম্যাডাম আপনি কখন আসছেন? জানালা কেটে পালিয়ে এসে বসে বসে খাচ্ছিস? এই তুই না বসিস আমি রান্না করতে পারি না, তাহলে খাচ্ছিস কেন? আপনার রান্না হলে খেতাম না। কি, এটা আমার রান্না না? কি চিটিং মাইরি, বাইরে থেকে খাবার নিয়ে এসে নিজের নাম দিচ্ছেন। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি, কে বসে তোকে? আমি দেখছি। তবে রে বান্দর পোলা। ম্যাডাম এটা কি হলো? কি হয়েছে? আপনার নজর খারাপ হয়ে যাচ্ছে ম্যাডাম। কি কি করছি আমি যে আমার নজর খারাপ হয়ে গেল? একটু আগে যেটা করলেন এটা কি ঠিক করছেন? তুই আজ থেকে আমার সাথে কথা বলবি না। অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারিস তখন কিছু হয় না, আর এখন আমি তোকে একটা কিস দেওয়াই বলছি। আমার নজর খারাপ? কোনোদিনও তোর সাথে কথা বলবো না, তুইও কথা বলতে আসবি না। বলবো না। আপনি কোন দিন কি আমাকে স্বামী সম্মান দিছেন? দেন নাই। কথায় কথায় থাপ্পড় মারতেন, এটা করতেন সেটা করতেন, কথায় কথায় অপমান করতেন। আমি কোনোদিন আপনার কোনো কিছুতে বাধা দেই নাই, আপনিও আমার কোনো কিছুতে বাধা দিবেন না। আজ থেকে আপনার মতো আপনি থাকবেন আর আমার মতো আমি। এটা কি হলো? যা হওয়ার হয়েছে, এত কিছু ভাবার সময় নাই। পেট ভরে গেছে, এখন একটু পাসপোর্ট অফিস থেকে আসি। পাসপোর্ট রেডি হয়ে গেছে, মেসেজ আসছে, ওটা নিয়ে আসি। প্রায় 1 মাস হতে চললো। ম্যাডাম আর আমার কোনো কথা হয় না। দুজনে বাইরে গিয়ে খাবার নিয়ে এসে তারপর নিজেদের রুমে গিয়ে খাই। ম্যাডামের দিকে তাকালে বোঝা যায় ম্যাডাম এখন রাত জাগে। চোখের নিচে কালি জমে গেছে, অগোছালো হয়ে গেছে। আগের মতো জিন্স শার্ট পরে না, সালোয়ার কামিজ এসব পরে। আগের থেকে অনেক সুন্দর লাগে ম্যাডামকে, তবে শাড়ি পরলে আরো সুন্দর লাগতো। বাংলার মেয়েদের শাড়ি ছাড়া মানায় না। ভাবছি একটা ট্রিট দিব ম্যাডামকে। ভিসা, পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সৌদি চলে যাব। আমার বেস্ট ফ্রেন্ড ওখানে থাকে, ও সব ব্যবস্থা করছে। ম্যাডাম, কি? শপিং করতে যাবেন নাকি? যাব না। আর কিন্তু সুযোগ পাবেন না। আবার বলছি, শপিং করতে যাবেন? যাব, নিয়ে চল। চলুন। যাক, যেতে রাজি হয়েছে। দুজনে একসাথে বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি ইভা আসছে। ইভা যদি কিছু বলে এখন, তাহলে আমার আর রক্ষা নাই। এই জান, শোনো না, রাতে ফোন দিলে ছাদে এসো, দুজনে একসাথে যাতে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি দরকার ছিল এটা বলার? ফাজিল মাইয়া, লুচ্চা মাইয়া। কি মজা পাই বুঝি না এমন করে। ম্যাডাম শপিং করতে যাবেন না? দাঁড়া, তোর শপিং বের করছি। তোর ইভাকে শপিং